প্রত্যেক ডিপার্টমেন্টে একজন বা দুইজন স্টুডেন্টকে হচ্ছে সেমিস্টার ফি 100% ওয়েভার দেওয়া হয়। বিশেষ করে স্কলারশিপ নিয়ে যদি কেউ আসতে পারে তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। কিন্তু যদি সেমিস্টার ফিও দিতে হয় এবং থাকা খাওয়া বেয়ার করতে হয়, এটা একটু ডিফিকাল্ট। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম মাহবুব। বন্ধুরা, কোরিয়ায় উচ্চশিক্ষা নিয়ে অনেকের আগ্রহ আছে। আমরা আজকে দক্ষিণ কোরিয়ার ইয়ংইন সিটিতে অবস্থিত হাঙ্গুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, এই ইউনিভার্সিটির যে গ্লোবাল ক্যাম্পাস সেটি আজকে ঘুরে দেখব এবং এখানে কর্মরত বাংলাদেশি প্রফেসর জনাব ডক্টর কামরুল হাসান, তার সাথে আমরা কথা বলবো এবং কোরিয়ায় লেখাপড়ার খুঁটিনাটি বিষয় জানবো। সবাই সাথেই থাকুন। বন্ধুরা, যেটি বলছিলাম যে আজকে আমরা একটা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব এবং দক্ষিণ কোরিয়ায় যে উচ্চশিক্ষা এ বিষয় নিয়ে আজকে আমরা এইটার আদ্যপ্রান্ত দক্ষিণ কোরিয়ায় লেখাপড়ার সুযোগ সুবিধা এবং এখানকার সমস্যা সম্ভাবনা সব দিকগুলো নিয়ে আলাপ করব। তো আমাদের সাথে আমাদের বাংলাদেশের গর্ব আমাদের ডক্টর কামরুল হাসান ভাই আছে। তো আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয়টা জেনে নিয়ে তারপরে বাকি বিষয়ে আমরা শুনবো। আমি কামরুল হাসান, আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে। এখানে আমি মাস্টার্স করেছি 2014 সালে এসেছি হাঙ্কুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে মাস্টার্স শেষ করে আমি একই ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করেছি। তারপর হচ্ছে পোস্ট ডকে জয়েন করেছি এবং গত বছর ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন করেছি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে। এবং এখন পর্যন্ত আমি ইউনিভার্সিটিতে আমার টিচিং প্রফেশন প্লাস হচ্ছে রিসার্চ অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস। তো বন্ধুরা, আমরা শুনলাম আমরা যে বিষয়টি আমাদের দেশের স্টুডেন্টরা যে বিদেশে পড়াশোনা করতে যায়, সেক্ষেত্রে কোরিয়ায় যারা লেখাপড়া করতে আসে বা আসবে তাদের যে সুবিধা এবং অসুবিধাগুলো এবং যে পর্যায়গুলো এগুলো আমরা আপনার কাছ থেকে শুনবো। তো আমরা একটু হাঁটি এবং বিশ্ববিদ্যালয়টা দেখবো এবং আপনার কাছে শুনবো। জি, ধন্যবাদ। প্রথমত আমাদের সিকোয়েন্সিয়ালি বলি কোরিয়াতে পড়াশোনা করতে আসা, কিভাবে কোরিয়াতে পড়াশোনা করতে আসতে হয়, কেন কোরিয়াতে পড়াশোনা করতে আসবে, বা কোরিয়াতে পড়াশোনা করতে আসলে এর পরবর্তীতে কি কি সুযোগ সুবিধা আমরা এখান থেকে পেতে পারি। অনেকগুলো বিষয় আছে। তো আমি প্রথমত যে বিষয়টি বলবো যে কোরিয়াতে যদি আমরা পড়াশোনা করতে আসি, এখানে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা পড়তে আসতে পারি। তো প্রথমত আমি বলবো যে হচ্ছে যারা আন্ডার গ্রাজুয়েটে আসতে চায় তাদের জন্য আসলে অনেকগুলো অপশানস আছে। বিশেষত হচ্ছে কোরিয়াতে প্রায় 200-র উপরে ইউনিভার্সিটি, কলেজ আছে যেখানে আন্ডার গ্রাজুয়েটের পড়াশোনা আছে এবং অধিকাংশ ইউনিভার্সিটি বা কলেজগুলো হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের পড়াশোনার মিডিয়াম হচ্ছে কোরিয়ান। এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ইংলিশেও পড়াশোনা আছে, আন্ডার গ্রাজুয়েটের ম্যাক্সিমাম কোর্স ইংলিশে পড়াশোনা করানো হয়, তবে এই সংখ্যাটা খুবই কম। এতে করে যারা কোরিয়াতে আন্ডার গ্রাজুয়েটে পড়তে আসতে চায় তাদেরকে অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের বিশেষ করে টপিক লেভেল 3 পাস করা থাকতে হয়, অথবা এখানে অনেকে এসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে তারপর হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পড়েন। যেটা সবচেয়ে বড় সমস্যা কোরিয়াতে পড়াশোনার খরচগুলা মোটামুটি অনেক বেশি। এখানে দুই ধরনের ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি। গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো অনেক আছে কোরিয়াতে, আর প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে হচ্ছে সেমিস্টার ফি তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে যদি আমরা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কথা বলি বা সায়েন্সের অধিকাংশ ফ্যাকাল্টিগুলোর কথা বলি, সেখানে পড়াশোনার খরচটা অনেক বেশি। তো যারা আন্ডার গ্রাজুয়েট এখানে পড়তে আসতে চায় তাদেরকে এই পুরো সেমিস্টারের খরচ দিয়ে তারা পড়াশোনা করাটা একটু ডিফিকাল্ট। তারপরেও যদি কেউ আন্ডার গ্রাজুয়েটে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চায় এবং বিশেষ করে স্কলারশিপ নিয়ে যদি কেউ আসতে পারে তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটিস। কারণ কোরিয়াতে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিক্যাল দিক থেকে অ্যাডভান্স যেই টেকনোলজিগুলো আছে এই নিয়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে মানুষ মানে বিশেষ করে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে পড়তে আসে। তবে স্কলারশিপের কথা যদি আমি বলি, কোরিয়াতে আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপের সংখ্যা অনেক কম।
বিশেষ করে বাংলাদেশের থেকে আসার জন্য যারা আসতে চায়, গ্লোবাল কোরিয়া স্কলারশিপ যেটা জিকেএস, আগে সেটা ছিল কেজিএসপি, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম। তো জিকেএস এর যেই সংখ্যাটা এটা অনেক কম, দুইভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ, সেখানে সরাসরি অ্যাপ্লাই করা, বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে এটা বিজ্ঞপ্তি দেয়। আরেকটা হচ্ছে বাংলাদেশের থেকে কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে সরাসরি অ্যাপ্লাই করা, দুইটা ট্র্যাকে, একটা ইউনিভার্সিটি ট্র্যাক আর একটা হচ্ছে এম্বাসি ট্র্যাক। তো এম্বাসি ট্র্যাকে টোটাল যারা অ্যাপ্লাই করবে এখান থেকে একটা নির্দিষ্ট কোটা থাকে, বাংলাদেশের কোটা খুব বেশি না। সেখান থেকে এম্বাসি হচ্ছে স্ক্রিনিং করে দেন হচ্ছে রিকমেন্ডেশন কোরিয়ান গভর্নমেন্টের কাছে পাঠায়, গভর্নমেন্ট এখানে ফাইনাল করে তারপর হচ্ছে এটা বাংলাদেশে লিস্ট পাঠায়। আর যারা এম্বাসি থ্রোতে না অ্যাপ্লাই করে ইউনিভার্সিটি ট্র্যাকে যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে, সাপোজ কেউ যদি আমার ইউনিভার্সিটি হাংকং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ এখানে অ্যাপ্লাই করে, তাহলে সেখানে হচ্ছে যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে ওই ডিপার্টমেন্ট তাদের ভাইবা নিবে, ভাইবা নিয়ে এখান থেকে একটা স্ক্রিনিং হবে। স্ক্রিনিং হয়ে এখানে তারা একজন দুইজন বা একাধিক স্টুডেন্টকে তারা সিলেক্ট করে, তারা এখান থেকে রিকমেন্ডেশনটা হচ্ছে কোরিয়ার যে শিক্ষা মন্ত্রণালয় সেখানে পাঠাবে। তার মানে হচ্ছে বাংলাদেশের এম্বাসি থেকেও যেটা সিলেক্টেড হয়ে আসে এবং এখানকার ইউনিভার্সিটি থেকেও যেটা সিলেক্টেড হয়ে আসে সেটা কোরিয়ান গভর্নমেন্ট ফাইনালি হচ্ছে সিলেক্টেড করে তাদের নাম ঘোষণা করে। এইভাবে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপটা, গভর্নমেন্ট স্কলারশিপ যেটা বিশেষ করে এখন জিকেএস, সেভাবে আসতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের স্কলারশিপ আছে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে আপনার 2টা সেমিস্টার ফি, এটা অনেক হাই। তো সেমিস্টার ফি প্রত্যেক ডিপার্টমেন্টে একজন বা দুইজন স্টুডেন্টকে হচ্ছে সেমিস্টার ফি 100% ওয়েভার দেওয়া হয়। তো এটা যদি কেউ পেয়ে যায় তাহলে তার দেখা যায় শুধুমাত্র থাকা খাওয়ার যে খরচটা এটা তার জন্য বিয়ার করাটা ইজি। কিন্তু যদি সেমিস্টার ফিও দিতে হয় এবং থাকা খাওয়া বিয়ার করতে হয়, এটা একটু ডিফিকাল্ট। তো এরকমভাবে কোরিয়ার ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, কায়াস্ট, কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এদের আন্ডার গ্রাজুয়েটের জন্য ভালো ভালো স্কলারশিপ আছে। পোস্টেক যে ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে কোরিয়া ইউনিভার্সিটি আছে, এখানে আন্ডার গ্রাজুয়েটে ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ আছে। এই স্কলারশিপগুলোর জন্য হচ্ছে স্টুডেন্ট সরাসরি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে স্টুডেন্টের যে নিজস্ব তার যে ক্যালিবার আছে তার উপর বেস করে ইউনিভার্সিটি তার টেস্ট নেওয়া বা অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স দেখে তারা হচ্ছে ফাইনালি রিফাইন করবে যে হু উইল গেটস দ্য স্কলারশিপ। তো এইভাবে যদি কেউ আসে আন্ডার গ্রাজুয়েটে, প্রথমত হচ্ছে তার সেমিস্টার ফিটা যদি তারা ওয়েবার নিতে পারে 100%, এটা সবচেয়ে বড় একটা বেনিফিট স্টুডেন্টের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এখানে আসার পর তারা যদি ভালো করে পড়াশোনা করতে চায়, যে আমি যে আন্ডার গ্রাজুয়েট, কোরিয়াতে আন্ডার গ্রাজুয়েটের স্কলারশিপ ছাড়া পড়াশোনা করে রেজাল্ট ভালো করা, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটের রেজাল্ট ভালো করা খুবই ডিফিকাল্ট। কারণ এখানে হচ্ছে প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়। এখানে থিওরি যেগুলো ক্লাস হয়, যেমন কেউ যদি হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে থিওরি পড়াশোনা করে, কোরিয়াতে বর্তমানে যেই নেটওয়ার্ক অ্যাপ্লাই করা আছে 5G নেটওয়ার্ক, এই মানে রিসেন্ট যেই টেকনোলজিগুলো আছে এগুলো তাদের পড়াশোনা করতে হয়। এতে করে তাদের হচ্ছে থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের টেকনোলজি আছে, অথবা হচ্ছে কেউ যদি অন্য এরিয়াতে, তাহলে ওই এরিয়াতে প্র্যাকটিক্যালি কী কী অ্যাপ্লিকেশান আছে সেগুলো সম্পর্কে তাদের জানতে হয়। এই জন্য আন্ডার গ্রাজুয়েটে যারা এখানে পড়তে আসে তারা যদি আসলেই নিজেকে এক্সপ্লোর করতে চায়, বিদেশে মানুষ পড়াশোনা করতে আসে যেই কারণে যে আমরা এখান থেকে ভালো কিছু শিখবো, সেটা আমি আমার দেশে গিয়ে অ্যাপ্লাই করবো, অথবা এখানে আমি আমার যেই নলেজ, আমার যেই হচ্ছে জ্ঞান, সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, এই টাইপের যে চিন্তা ভাবনা, সেটা যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রচুর পড়াশোনা করতে হবে এবং তাকে সময় দিতে হবে। আর এই সময়টা সে দিতে পারবে শুধুমাত্র তার যদি মানে পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারে 100%। এখন কেউ যদি হচ্ছে তার এখানে পড়াশোনা খরচ ম্যানেজ করতে হবে, তার হচ্ছে থাকা খাওয়ার খরচ ম্যানেজ করতে হবে, এই বিষয়ে যদি চিন্তা করতে হয় তাহলে সে ক্লাস করবে নাকি হচ্ছে কাজ করবে নাকি এই বিষয়ে পড়াশোনা করবে। এই জন্য আমি প্রথমত যেটা বলবো, আন্ডার গ্রাজুয়েট যদি কেউ পড়াশোনা করতে চায় কোরিয়াতে, তার প্রথমত এনশিওর করা যদি পারিবারিকভাবে সে 100% সচ্ছল হয়, যে আমি এখানে থাকা খাওয়া, আমার পড়াশোনা, আমার যাবতীয় অন্যান্য যত ধরনের এক্সপেন্ডিচার আছে, যা ব্যয় আছে, আমি আবার নিজের টাকা দিয়ে ব্যয় করতে পারবো। আমার যে বন্ধগুলো আছে
ইনকাম করার ক্ষেত্রে হচ্ছে এখানে ভ্যালিড কিছু ওয়ে আছে, যে প্রত্যেক সেমিস্টারের পরে 2 মাস বন্ধ থাকে। এই 2 মাস যদি সে কোনো এক্সট্রা কোথাও কাজ করে, সেটা হয়তো সে কাজ করতে পারে। কিন্তু এই 4 মাস, 2টা কিন্তু সেমিস্টার, এরকম ক্ষেত্রে তো কাজ পাওয়ার ক্ষেত্রে কোরিয়া একটা ঝামেলা আছে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের আগেও গভর্নমেন্টের একটা রুল আছে, ডি টু স্টুডেন্ট, যারা স্টুডেন্ট বিষয় আছে, তারা আন্ডার গ্রাজুয়েট যদি হয় তাদের জন্য সপ্তাহে নির্দিষ্ট সম্ভবত 20 ঘন্টা, মাস্টার্স এবং পিএইচডি সম্ভবত 30 ঘন্টা বৈধভাবে কাজ করতে পারবে, এর বেশি সে কাজ করতে পারবে না। এবং আরেকটা ব্যারিয়ার হচ্ছে তারা কোনো হচ্ছে উৎপাদনশীল কোনো খাতে কাজ করতে পারবে না, এরকম কিছু ব্যারিয়ার আছে যারা হচ্ছে, এবং তাদেরকে অনুমোদন নিতে হবে মানে ইমিগ্রেশন থেকে ওইখানে কাজ করার আগে। এটা হচ্ছে ভ্যালিড ওয়ে, যেটাতে বর্তমানে 90% স্টুডেন্টরা এই ভ্যালিড ওয়েটা ফলো করে না। অবৈধ সম্ভব না আর কি, না। ফলো করতে গেলে তার কাজের সময় থাকে না, কারণ কাজের সময় সে যখন কাজ করতে যাবে, ওই কোম্পানি তাকে হচ্ছে একটা মানে চুক্তিপত্র দিতে হবে যে আমরা তাকে এইভাবে 20 ঘন্টা, সে 40 ঘন্টা কাজ করবে, যেটা গভর্নমেন্ট দ্বারা ভ্যালিড। এই কারণে যেটা হয় যে আপনি যখন কোনো একটা কোম্পানিতে কাজ করতে যাবেন, সেখানে কোরিয়ান গভর্নমেন্টের পুলিশ যদি আপনাকে পায়, আপনাকে কিন্তু ধরে তারা চাইলে জরিমানা করতে পারবে বিশাল অঙ্কের, অথবা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে। আপনি জানেন যে কোরিয়াতে যদি বড় মাপের জরিমানা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, 50 লাখ বা তার বেশি হলে তার বিষয় সমস্যা হবে, সে তাকে দেশে পাঠিয়ে দিবে। আন্ডার গ্রাজুয়েটে যদি কেউ পড়তে আসতে চায়, তাকে হচ্ছে তার এই পড়াশোনার খরচ, তার থাকা খাওয়ার খরচ, এগুলা আগে চিন্তা ভাবনা করে আসতে হবে। যে আমি, আর কেউ যদি এটার জন্য আসে যে আমি হচ্ছে এখানে যাব, আমি শুধুমাত্র নামে আমি স্টুডেন্ট থাকবো আর আমি এখানে কাজ করব, তাহলে সে দুইটা ক্ষতি করবে। সে তার নিজের ফিউচার, অল্প কিছু টাকার জন্য সে তার নিজের ফিউচার নষ্ট করলো। সে হয়তো দেশে থাকলেও তার ডিগ্রিটা কমপ্লিট হইতো, এখানে হয়তো ডিগ্রিটা কমপ্লিট অনেকেরই হয়, ম্যাক্সিমামের হয়তো নাও হওয়ার সম্ভাবনা থাকবে যদি সে টাকার দিকে বেশি ঝুঁকে যায়। এবং যদি ডিগ্রিটা হয়ও, তাহলে ভালো মানের ডিগ্রি হবে না। এবং পরবর্তীতে যদি ডিগ্রি বাদ দিয়েও যদি চিন্তা করে যে আমি এখানে ইনকাম করব, আমি খালি ফর্স ডিগ্রিটা মানে এই আমার স্টুডেন্টশিপটা রাখবো, এটা কোরিয়াতে বোধহয় খুব একটা সম্ভব না। কারণ হচ্ছে এখানে অবৈধ যারা হয়ে যায় বা স্টুডেন্ট এরকম, তাদের তো কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক ব্যারিয়ার আছে। এটা তো অবশ্যই, কারণ হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে কোরিয়ার গভর্নমেন্টের ভ্যালিড কোনো, বিশেষ করে ফরেনারদের জন্য, কোরিয়ানদের জন্য কিছু ওয়ে আছে, ফরেনারদের জন্য এরকম কোনো মিডিয়াম নেই গভর্নমেন্ট কর্তৃক যে এরা হচ্ছে স্টুডেন্টদেরকে জব ম্যানেজ করে দিবে। কোরিয়ান গভর্নমেন্টের যেটা মেইন প্রায়োরিটি, যে ফরেন স্টুডেন্টরা এখানে আসছে পড়াশোনার জন্য, তারা এখানে পড়াশোনা করবে, কাজকে তারা হচ্ছে সেকেন্ডারি হিসেবে চিন্তা করবে বা প্রাইমারি হিসেবে কখনো চিন্তা করবে না। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়, অধিকাংশ স্টুডেন্টরা যারা বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটে আসে স্কলারশিপ ছাড়া, সেলফ ফান্ডিং এ, তারা চিন্তা করে আসে প্রাইমারি হচ্ছে আমার জব, সেকেন্ডারি হচ্ছে আমার পড়াশোনা। তো এই জন্য যেটা অন্য দেশে মানে খুব কিছুটা সহজ হলে, কোরিয়াতে আমার কাছে যেটা মনে হয় যে অনেক কঠিন। কোরিয়াতে অনেক কঠিন, কারণ হচ্ছে সে যদি চাকরি করতে চায়, তাহলে হচ্ছে তার এই যে দিনে সারাদিন পড়াশোনা মানে ক্লাস করে তারপর হচ্ছে তার কাজ করতে হবে। যদি আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট হয়, তাকে কাজ করতে হবে রাতের বেলা। তো রাতের বেলা যদি কাজ করে, তাহলে সে পড়াশোনা করবে কখন? এবং সে যদি কাজ ম্যানেজ করা, স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট যখন আন্ডার গ্রাজুয়েটে বেশি হয়ে যাবে, তখন সে এই কাজ পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে। এবং অনেকেই আমরা দেখি যে কাজের জন্য অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে বা জানতে চায় কোথাও কাজ আছে কিনা, কিন্তু অনেকে কাজ ম্যানেজ করতে পারে না। ইভেন যে বন্ধের সময়, যে 2 মাস বন্ধ থাকে, এই সময়টা তো তারা কাজ ম্যানেজ করতে পারে না, কারণ গভর্নমেন্টের যে কিছু ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারগুলো ওভারকাম করে কাজ পাওয়া আসলে খুব ডিফিকাল্ট। আমরা তো এতক্ষণ আন্ডার গ্রাজুয়েটে যারা পড়াশোনা করতে আসবে তাদের সুবিধা অসুবিধাগুলো জানলাম। তো যারা লেখাপড়া করতে আসতে চায়, সেক্ষেত্রে আপনার তাদের তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? জি, ধন্যবাদ। আমি প্রথমত বলবো, কোরিয়া একটা উন্নত দেশ, এখানে পড়াশোনা করতে আসতে চাওয়াটা অবশ্যই আসা উচিত। তবে আসার আগে বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য কিছু বিষয় আমাদের ভাবা উচিত। বর্তমানে হচ্ছে কিছু চটকদার বিজ্ঞাপন আমরা দেখি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, যে হচ্ছে আপনার রেজাল্ট হচ্ছে খুব কম হইলে সমস্যা নাই, আইএলটিএস না থাকলে সমস্যা নাই, আপনার হচ্ছে সেখানে কাজের কোনো প্রবলেম নাই, ইভেন হচ্ছে আপনি সেখানকার পার্মানেন্ট রেসিডেন্টশিপও পেয়ে যাবেন, এইরকম চটকদার বিজ্ঞাপন দিয়ে স্টুডেন্টদেরকে মানে অ্যাট্রাকশন গুলা বৃদ্ধি করা হয়। তো এই বিষয়গুলো আমি একটা কথাই বলবো, যে এই বিষয়গুলো আসলে হচ্ছে যারা করে থাকেন, তারা তাদের নিজস্ব উদ্দেশ্যে করে থাকেন। কিন্তু আমি যদি লম্বা
পরিকল্পনা চিন্তা করি, লং রানে আসলে এই বিষয়গুলো আমাদের বাংলাদেশিদের জন্য অনেক খারাপ কিছু বয়ে আনবে। কোরিয়াতে একটা সময় ছিল যেখানে অধিকাংশ স্টুডেন্ট ছিল হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি, যারা হচ্ছে প্রফেসর ফান্ডিং এ অথবা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে এখানে পড়াশোনা করতে আসতো। কিন্তু গত কয়েক বছর ধরে সেলফ ফান্ডিং এ এরকম ভাবে কিছু এজেন্সি বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে নিয়ে আসে। এখানে যেটা হয়, যে সকল এজেন্সি নিয়ে আসে, দুই একটা এজেন্সি ভালো আছে, কিন্তু অধিকাংশ এজেন্সিগুলো তাদের নিজস্ব ব্যবসার কারণে তারা হচ্ছে এইরকম কথাবার্তা বলে কিছু মানে লো কোয়ালিটির ইউনিভার্সিটিগুলোকে তারা সিলেক্ট করে, যে ইউনিভার্সিটিগুলো আসলে কোরিয়াতে খুব নাম করা না, অথবা কিছু ইউনিভার্সিটি কোরিয়া গভর্নমেন্ট কর্তৃক হচ্ছে দেখা যায় সেগুলাকে অবজার্ভ করা হচ্ছে, এরকম স্টেটের ইউনিভার্সিটিগুলোকে তারা চুজ করে সেখানে স্টুডেন্টদেরকে নিয়ে আসে। এবং যে সকল সাবজেক্টগুলোতে আসে, যেই সাবজেক্টগুলোর আসলে কোরিয়ার পার্সপেক্টিভে ভ্যালু কম, যেমন কোরিয়ার পার্সপেক্টিভে যদি কেউ এখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আসে, এআই নিয়ে পড়তে আসে, মেশিন লার্নিং নিয়ে পড়তে আসে, কম্পিউটার সায়েন্স বা হচ্ছে অন্যান্য যেখানে যেই সাবজেক্টগুলো হচ্ছে কোরিয়ার টেকনোলজির সাথে ইনভলভ, এরকম সাবজেক্টে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট আসে। অধিকাংশ স্টুডেন্টরা আসবে হচ্ছে যে সকল সাবজেক্টগুলো আসলে নর্মালি তারা শুধুমাত্র আসার জন্য, ইদানিং হচ্ছে অনেকে এখানে আসে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তারপর ল্যাঙ্গুয়েজ শিখে তারা অন্যান্য একটা সাবজেক্টে ভর্তি হবে। কোনো সাবজেক্ট নিয়ে আমার কোনো দ্বিমত নাই, যে কেউ যে কোনো সাবজেক্টে আসতে পারে, কিন্তু মূল সমস্যা হচ্ছে তারা এখানে আসার যে উদ্দেশ্য, তারা বাংলাদেশ থেকে এখানে আসবে এই জন্য অধিকাংশ স্টুডেন্ট আসে না যে আমি এখানে গিয়ে ভালো করে পড়াশোনা করে আমি ভালো একটা রেজাল্ট করবো এবং কোরিয়ার আমি যেই ফিল্ডে পড়াশোনা করছি ওই ফিল্ডের ভালো কোনো জায়গায় আমি রিসার্চ করবো অথবা ভালো কোনো জায়গায় জব করবো। ম্যাক্সিমামের উদ্দেশ্য থাকে হচ্ছে আমি এখানে যাব, আমি এখানে গিয়ে হচ্ছে পড়াশোনাটা হচ্ছে সেকেন্ডারি একটা মাধ্যম থাকবে অধিকাংশের, এবং প্রাইমারি হচ্ছে আমার টাকা ইনকাম করে, আমার লাখ লাখ টাকা আমার ইনকাম করতে হবে, কারণ সবাই এখানে অনেক টাকা খরচ করে আসে। সেলফ ফান্ডিং এ যারা আসে অল্প সংখ্যক স্টুডেন্টের দেখা যায় যে আইএলটিএস এর উপর বেস করে 50% স্কলারশিপ পায়। ইদানিং তো ম্যাক্সিমাম অনেকে আসে হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ বিষয়, তো ল্যাঙ্গুয়েজে তার কোনো স্কলারশিপ নেই। এতে করে যেটা হয় যে তারা এখানে আসে, তাদেরকে আবার বোঝানো হয় যে তোমাদেরকে সেখানে গেলে আমরা পার্ট টাইম জব ম্যানেজ করে দেবো। এখন আপনি একটা ভাষা শেখা কিন্তু খুব সহজ কথা না। একটা ভাষা শিখে আপনি যখন ওই ভাষায় পড়বেন, ওই ভাষায় অন্য একটা সাবজেক্ট পড়বেন, তখন ভাষাটা আপনাকে ভালোভাবে শিখতে হয়। এখন ভাষাটা যদি ভালোভাবে শিখতে হয় আপনাকে তো সময় দিতে হবে। আপনি দিনের বেলা ক্লাস করবেন, রাতের বেলা হচ্ছে জব করবেন, সেই ক্ষেত্রে আপনার ভাষাও ভালোভাবে শেখা হবে না, পড়াশোনাটাও ভালোভাবে হবে না। এতে করে এই স্টুডেন্টের অনেকেই হচ্ছে অবৈধ হয়ে যাবে, এবং ভবিষ্যতে কোরিয়া গভর্নমেন্ট দেখবে যে D4 অথবা D2 বিষয় থেকে অবৈধ হওয়ার পরিমাণ বাংলাদেশিদের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। আপনি যদি এই কার্ভ দেখেন আগামী কয়েক বছর পরে এই কার্ভ বৃদ্ধি পাবে। অতীতে কিন্তু এটা হয় নাই কেন? কারণ অধিকাংশ স্টুডেন্টরা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ অথবা প্রফেসর ফান্ডিং এ এখানে আসছে, তারা এখানে এসে পড়াশোনার দিকেই তাদের মনোযোগ থাকে, এবং আপনি দেখবেন অতীতে যারা এখানে পড়াশোনা করেছে অনেক ভালো ভালো জায়গায় জব করতেছে। কিন্তু রিসেন্টলি এই বিষয়গুলোর কারণে বাংলাদেশিদের উপরে একটা নেতিবাচক প্রভাব ভবিষ্যতে পড়তে পারে। এই জন্য আমি বলবো যে হচ্ছে যারা এখানে আসবেন, আসার আগে এই বিষয়গুলো খোঁজ দিবেন। যারা বিশেষ করে বর্তমানে অনেকে এই ব্যবসাগুলা, ব্যবসা বলতে আমি বোঝাচ্ছি যারা স্টুডেন্ট নিয়ে আসে এজেন্সি বিজনেসগুলো, তারা অধিকাংশ হচ্ছে এই স্টুডেন্ট বা মানে এই সিস্টেমের সাথে তারা জড়িত না। তারা দেখা যায় যে অন্য হয়তো ব্যবসার সাথে জড়িত, তারা এখন স্টুডেন্ট আনা নেওয়ার সাথে জড়িত হচ্ছেন, তারা হয়তো খোঁজ খবর নিচ্ছেন, পড়াশোনা করছেন, জানতেছেন। না, আমি বলবো যে যারা আসতে চাচ্ছেন তারা এইখানে যারা পড়াশোনা করেন বা করেছেন বা এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন আছেন, তাদের সাথে যোগাযোগ করে প্রকৃতপক্ষে আসলে যেই কথাগুলো বলা হচ্ছে সেগুলো কতটুকু সত্য, এখানে পড়াশোনা করে এখানে এত টাকা ইনকাম করা সম্ভব কিনা বা এখানে ভালো রেজাল্ট করা সম্ভব কিনা, এই বিষয়গুলো জেনে দেন এখানে পড়তে আসা। তাহলে যেটা হবে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য এটা ভালো একটা বিষয় হবে, যা বাংলাদেশি প্রচুর স্টুডেন্ট এখানে আসছে, তাদের থেকে অবৈধ হচ্ছে না এবং হচ্ছে এই স্টুডেন্টরা ভালো করতেছে। তাহলে ভবিষ্যতে দেখবেন যে গভর্নমেন্টের ভিসা দেওয়ার যে রেশিও এটাও বেড়ে যাবে। ইদানিং কিন্তু আন্ডার গ্রাজুয়েটের প্রচুর ভিসা D4 বিশেষ করে রিজেক্ট হচ্ছে। কারণ কি? তার কারণ হচ্ছে তারা দেখতেছে যে একসাথে অনেকগুলো স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে আছে, যে ইউনিভার্সিটি কোয়ালিটি অনেক ব্যাড, ইভেন স্টুডেন্টের কোয়ালিটিও কম্পারেটিভলি অনেক ব্যাড। কারণ গভর্নমেন্ট বিশেষ করে জিকেএস স্কলারশিপে যারা আসে, যাদেরকে গভর্নমেন্ট সিলেক্ট করে, গভর্নমেন্ট তো দেখতেছে তাদের কোয়ালিটি কি, তাদের আইএলটিএস, তাদের এসএসসি, এইচএসসি বা অনেকের ক্ষেত্রে অনার্স মাস্টার্সের রেজাল্ট অনেক হাই, আউট অফ 5 এ 5। কিন্তু যারা
ল্যাঙ্গুয়েজে আসতেছে তাদের আইএলটিএস নেই, অনেকের হয়তো রেজাল্ট অনেক খারাপ, স্টাডি গ্যাপ অনেক বেশি। এই টোটাল বিষয়গুলোকে সাম আপ করলে একটা বিষয় আসবে যে এটা যারা হচ্ছে এজেন্সিগুলোর জন্য হয়তো মোটা দাগে লাভ হইতে পারে, কিন্তু বাংলাদেশিদের জন্য এটা আসলে সুখকর কিছু নিয়ে আসবে না। এই জন্য যারা আসবেন এই বিষয়গুলো চিন্তা করবেন। বিশেষ করে হচ্ছে আপনি এখানে আসার আগে আপনি যে ইউনিভার্সিটিতে আসতেছেন সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আপনি চিন্তা করতে হবে না। ইভেন কোরিয়ার অভ্যন্তরীণ র্যাঙ্কিং কত, সেই ইউনিভার্সিটি কি হচ্ছে ভালো কিনা, এবং এখানে এসে আপনি যেখানে থাকবেন সেখানে আসলে জব ম্যানেজ করা সম্ভব কিনা, এবং এই টোটাল বিষয়গুলো যারা 1 বছর আগে আসছেন তাদের সাথে যোগাযোগ করা। এবং যদি আপনার নিজস্ব সেলফ ফান্ডিং এর এনাফ টাকা থেকে থাকে যে আপনি আপনার নিজের টাকা দিয়ে এখানে পড়াশোনা করতে পারবেন, এখানে এসে আপনাকে জব করে ওই টাকা দিতে হবে, তাহলে আপনি এখানে আসতে পারেন, যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি সর্বশেষ একটা কথা বলবো, যারা আন্ডার গ্রাজুয়েটে আসতেছেন দয়া করে হচ্ছে ভালো একটা সাবজেক্ট সিলেক্ট করবেন এবং ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এবং কোরিয়াতে আসতে হলে আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোনো এজেন্সির প্রয়োজন হয় না। যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এগুলো আপনি নিজেই ফিল আপ করতে পারেন। কারণ আপনি বাইরে পড়াশোনা করতে আসবেন, একটা বাইরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, আপনার যদি ফর্ম ফিল আপ করার যোগ্যতা না থাকে তাহলে আপনার বাইরে পড়াশোনা করতে আসাটা কতটুকু যুক্তিকতা সম্পূর্ণ আমি জানি না। প্রথমত সেই যোগ্যতা অর্জন করা দরকার, তারপর হচ্ছে আপনি কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারেন এবং এখানে অ্যাপ্লাই করে যে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে আসতে পারেন। এতে করে বাংলাদেশিদের সুনাম এখানে অক্ষুণ্ণ থাকবে। বিশেষ করে যারা প্রফেসর আছেন, যারা ইউনিভার্সিটিতে আছেন, তাদের কাছে অ্যাটলিস্ট এই যেই মেসেজটা তাদের কাছে ছিল, বাংলাদেশি স্টুডেন্টরা এখানে ভালো পড়াশোনা করতেছে, রিসার্চে ভালো করতেছে, ভবিষ্যতে যাতে এই বিষয়টা বর্তমানে স্টুডেন্টদের দ্বারা মানে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য এই সবগুলা বিষয় চিন্তা ভাবনা করে যাতে তারা কোরিয়াতে ইউনিভার্সিটি বা হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করে। ধন্যবাদ।